প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীতে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির যে বিজ্ঞপ্তি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে নতুন নতুন কী কী নির্দেশনাগুলো রয়েছে এবং সেই নির্দেশনাগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছি ru.ac.bd। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিভিন্ন ফ্যাকাল্টি দেখতে পাচ্ছি। আমরা একটু ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করে আমরা একটু দেখি যে বলা হচ্ছে যে রাবিতে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অর্থাৎ ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে এবং আবেদনও শুরু হয়ে গেছে। আমরা আজকে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা একটু দেখি, সম্পূর্ণ ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। এখানে বিভিন্ন নোটিশ রয়েছেন, নোটিশের নানা ধরনের নোটিশ বা নানা ধরনের তথ্য থাকলে সেগুলো এখানে প্রদর্শিত হয় এবং নিচে রেজিস্টার্ড অফিসের ফোন নম্বরও আমরা দেখতে পাচ্ছি, ঠিকানা এবং ফোন নম্বরও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 মার্চ 2021 যে মেসেজটি দিয়েছেন সবাইকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক বা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছেন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় অথরিটি এটা নির্ধারণ করেছেন। আমরা তাহলে এখানে যদি রিড মোরে আমরা ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত তথ্যে আমরা চলে যাব রিড মোরে। আমরা রিড মোরে ক্লিক করে আমরা চলে গেলাম এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন তথ্য দেয়া আছে। আমি একটু পেজটাকে একটু বড় করে দেখি এখানে কি দেয়া আছে। অর্থাৎ রাবিতে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা বলা হচ্ছে যে এটা তারিখটা ঘোষণা করেছেন 1 মার্চ। এখানে বলা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বলছেন যে আজ সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী 14 জুন তারিখ সি ইউনিটের পরীক্ষা হবে এবং 15 জুন তারিখে এ ইউনিটের পরীক্ষা হবে এবং 16 জুন তারিখে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন 3 শিফটে পরীক্ষা হবে, সকাল 9-9:30 থেকে 10:30, তারপরে হচ্ছে দুপুর 12টা থেকে 1টা এবং বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রসঙ্গত ভর্তির জন্য অনলাইনের প্রাথমিক আবেদন 7 মার্চ দুপুর 12টা থেকে 18 মার্চ রাত পর্যন্ত গ্রহণ করা হবে। অর্থাৎ প্রাথমিক আবেদনের জন্য মার্চের 7 তারিখ থেকে দুপুর 12টা থেকে শুরু এবং 18 তারিখ পর্যন্ত, মার্চের 18 তারিখ পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের বাছাইয়ের পরে প্রাথমিক আবেদনে যারা টিকবে তাদের পরবর্তীতে চূড়ান্ত আবেদনের জন্য, যদি সে প্রাথমিক আবেদনের বাছাইয়ে যদি তার নাম থাকে তাহলে সে চূড়ান্ত আবেদনের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ প্রাথমিক বাছাইয়ের প্রথম অংশগ্রহণ করতে হবে 7 মার্চ, সেটা বলা হচ্ছে। এবং বলছেন যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এর এডমিশন মেনুতে দেখা যাবে। এখানে যে এই মেসেজটি প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান, প্রশাসক এডমিন থেকে এই তথ্যটি প্রদান করেছেন। তাহলে এখন যদি আমরা এডমিশন, এখানে বলছেন যে এডমিশন মেনুতে দেখা যাবে, আমরা এখানে এডমিশন মেনুতে ক্লিক করব। এডমিশন মেনুতে ক্লিক করার পরে আমরা এটাকে একটু বড় করে দেখি, এই পেজটাকে আমরা একটু বড় করে দেখি। এডমিশন মেনুতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এডমিশন নোটিশ দেয়া আছে, এটা প্রকাশিত হয়েছে 22 তারিখে। তারপরে হচ্ছে এডমিশন রুটিন দেয়া আছে মার্চের 1 তারিখে, যেটা প্রকাশিত হয়েছে। তারপরে হলো
অ্যাডমিশন নোটিশ হচ্ছে ফেব্রুয়ারির বোধহয় 22 তারিখে প্রকাশিত হয়েছে, এবং তারপরে হচ্ছে যে কন্ডিশনস ফর ডিফারেন্ট ইউনিট, ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট, তাদের যে সায়েন্স ফ্যাকাল্টি রয়েছেন বা কমার্স ফ্যাকাল্টি রয়েছেন, অর্থাৎ এই টোটাল ডিপার্টমেন্টগুলোতে কি কি শর্ত রয়েছেন বা ওই বিষয়ভিত্তিক কি কি শর্ত রয়েছেন, যেমন ইতিহাসে পড়তে হলে ইতিহাস বিভাগে কি কি শর্ত রয়েছে সেই শর্তগুলো জানার জন্য বিস্তারিত তথ্য দেওয়া আছে। এবং এখানে ওয়ার্ড কোটা অ্যাপ্লিকেশন স্যাম্পল দেওয়া আছে। এইটা বোধহয় খুব সম্ভবত আমি ক্লিক করেছিলাম, এই লিঙ্কটা এখনও ইনঅ্যাক্টিভ আছে, এটা এখনও সচল হয়নি। তারপরের যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি এ দুটো ইনঅ্যাক্টিভ আছে, এখান থেকে আমরা কোনো তথ্য পাচ্ছি না। তো যাই হোক, আমাদের অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন রুটিন এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে নীতিমালা রয়েছেন সেগুলো আমরা দেখব। এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে অ্যাপ্লিক্যান্টরা যখন আবেদন করবে তখন তারা প্রাইমারি অ্যাপ্লিকেশন লগ ইনে তারা ক্লিক করবে। তার আগে তারা প্রাইমারি অ্যাপ্লিকেশন গাইডলাইনটা তারা দেখে নেবে। তাহলে আমরা এবারে অ্যাডমিশন নোটিশটা একটু দেখি। অ্যাডমিশন নোটিশে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি, একটা স্মারক নম্বর দেয়া আছে। প্রথম 1 নম্বরে বলা হচ্ছে যে এটা ভর্তি আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম বর্ষের স্নাতক সম্মানের জন্য আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, অর্থাৎ আমরা যাব http:// তারপর হচ্ছে admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে, অর্থাৎ এখানে যে নিয়মাবলী রয়েছেন সেই নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। এবং এই প্রাথমিক আবেদন তারা করবে 7 তারিখ থেকে, অর্থাৎ মার্চের 7 তারিখ থেকে দুপুর 12টা থেকে 18 তারিখ মার্চের রাত 12টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। তারপরে বলা হচ্ছে যে প্রাথমিক আবেদনের মধ্য থেকে এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের বিশেষ কোটা সহ সর্বোচ্চ 45,000 আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এখানে বলছেন যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখানে বিবেচিত হবে। এইচএসসি পরীক্ষার রেজাল্টের প্রেক্ষিতে প্রতিটা ইউনিটে সর্বোচ্চ 45,000 আবেদনকারীকে সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তারা সুযোগটা প্রদান করবে, নট কোনো অ্যাডমিশন পরীক্ষা না। অ্যাডমিশন পরীক্ষা আরও পরে হবে। তারপরে বলা হচ্ছে যে চূড়ান্ত আবেদনকারীর আবেদনের সময়সীমা, এরপরে প্রাথমিক আবেদন হয়ে যাওয়ার পরে তারপরে প্রাথমিক সিলেকশনে যদি একটা স্টুডেন্ট টিকে যায়, তারপরে তাকে আবার 23 তারিখে মার্চের 23 তারিখে চূড়ান্ত আবেদনকারীর সময়সীমা মার্চের 23 তারিখ দুপুর 12টা থেকে 31শে মার্চ তারিখ রাত 12টা পর্যন্ত সে চূড়ান্তভাবে আবেদন করার সময় পাবে। কিন্তু প্রথমে তাকে প্রাথমিক আবেদন করতে হবে, তারপরে সে প্রাথমিক আবেদনের সিলেকশনে যদি সে টিকে যায় তারপরে সে চূড়ান্ত আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে যে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ যথাসময় প্রকাশিত হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি ভর্তি পরীক্ষার তারিখও প্রকাশিত হয়েছে। আমরা যদি একটু ব্যাক করে চলে যাই, এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন রুটিন, আমরা অ্যাডমিশন রুটিনে ক্লিক করার পরে আমরা এখানে একটা মেসেজ দেখতে পাই। অ্যাডমিশন রুটিনে ক্লিক করার পরে এই যে অ্যাডমিশন রুটিন হচ্ছে আমাদের এখানে পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সি ইউনিটে 14 তারিখে জুনের, এবং তারপরে হচ্ছে 14 তারিখে সি ইউনিটে 3টে শিফটে পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ 2 এবং গ্রুপ 1, 1, 2 এবং গ্রুপ 3, 9:30 থেকে 10:30, 12টা থেকে 1টা এবং বিকাল 3টা থেকে 4টা। এবং ইউনিট এ 15 তারিখে পরীক্ষা হবে জুনের, 15/6/2021, আর সি হচ্ছে 14/6/2021 সোমবার। তারপরে মঙ্গলবার পরীক্ষা হচ্ছে এ ইউনিটেও 3টে গ্রুপ করা হবে। এবং বি ইউনিট বাণিজ্য বিভাগ আমরা যেটাকে বলে থাকি, এটা হচ্ছে 16/6 অর্থাৎ জুনের 16 তারিখে বুধবারে পরীক্ষা হবে। এবং এটাও বাণিজ্য বি ইউনিটটাকেও 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রফেসর
মোহাম্মদ আব্দুল সালাম, রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তিনি এই তথ্যটি দিয়েছেন বা তার স্মারক রয়েছেন, যেটাই আমরা বলি না কেন। তাহলে আমরা আবার চলে যাই আগের তথ্যতে। তাহলে আমরা চূড়ান্ত আবেদনের সময়সীমাটা আমরা দেখলাম। এরপরে বলা হচ্ছে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ যথাসময়ে প্রকাশিত হবে, যেটা অলরেডি তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা আমরা দেখেছি। 3টা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা এটাও দেখেছি, 9:30 থেকে 10:30, দুপুর 12টা থেকে 1টা এবং বিকাল 3টা থেকে 4টা। এবং আবেদনকারীর যোগ্যতা নিয়ে আমরা একটু দেখি। এখানে আবেদনকারীর ভর্তির যোগ্যতা, এটা আমরা একটু এই পর্যন্ত দেখব, তারপরে ডিটেইলস নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমরা এখানে আবেদনকারীর যোগ্যতাটা একটু দেখব যে 2020 সালে এইচএসসি বা সমমান বা ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল বা এ লেভেল এবং অন্যান্য সমমানের পরীক্ষায় এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ ও লেভেল, এ লেভেল বা যদি কোনো সমমানের অন্য কোনো পরীক্ষা থাকে এসএসসি বা এইচএসসি লেভেলের, সেক্ষেত্রে আমরা দেখব যে এইচএসসি সমমানের যে এখানে অনুমোদন যে কমিটি থাকবে অ্যাপ্লিকেশনের সঙ্গে, যদি কোনো শিক্ষার্থী ও লেভেল বা এ লেভেল থাকে, তাকে একটা আলাদাভাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করবে কিন্তু তার ওটা সমমান যাচাই করার জন্য আলাদাভাবে একটা অপশন থাকবে, সেই অপশন থেকে সেটা যাচাই করে নেবে। যাচাই করার পরেই সে তার যাচাইয়ের যে নম্বরটা থাকবে সেই নম্বরটা প্রদান করে সে আবেদন সমাপ্ত করতে পারবে। এখানে বলা হচ্ছে সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। এখানে বলছেন যে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সনাতন পদ্ধতিতে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবেন না, সেটা বলা হচ্ছে কেবল বিএফএ প্রাক ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট সার্টিফিকেট থাকতে হবে। তো যাই হোক, এখানে কিছু শর্ত আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলছেন যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে, তবে তাদের প্রাপ্ত জিপিএ 5 স্কেলে নির্ধারিত হবে। তো এরপরে আমরা জেনারেল স্টুডেন্টদের জন্য যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীকে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে। অর্থাৎ বলছে যে তাকে এসএসসিতেও 3 পেতে হবে এবং এইচএসসিতেও ন্যূনতম 3 পেয়ে মোট 7 নম্বর পেলে এবং সেটা চতুর্থ বিষয়সহ সে মানবিক শাখা থেকে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 7.5 পেতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যে ন্যূনতম কথাটার অর্থ হচ্ছে যে এসএসসি থেকে ন্যূনতম তাকে 3.5 পেতে হবে এবং এইচএসসি থেকেও ন্যূনতম তাকে 3.5 পেয়ে তাকে মোট চতুর্থ বিষয় সহ মোট 7.5 পেতে হবে, সেটা বলা হচ্ছে। অর্থাৎ 7.5 পেলেই হবে না, শুধু তা কী করতে হবে যে এসএসসিতে ন্যূনতম 3.5 পেতে হবে এবং এইচএসসিতে ন্যূনতম 3.5 পেয়ে তার মোট জিপিএ যদি 7.5 পায় চতুর্থ বিষয় সহ, তাহলেই সে বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ হতে পারবে। এই বিষয়টা একটু ক্লিয়ার বোধহয় এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা। বিজ্ঞান শাখা থেকে একইভাবে বলা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 8 পেতে হবে এবং একইভাবে আমরা বাণিজ্য শাখার মতোই দেখেছি, অর্থাৎ ন্যূনতম 3.5 পেতে হবে, এর নিচে পেলে কোনোভাবেই হবে না বিজ্ঞান শাখা থেকে, এবং তার মোট জিপিএ আসতে হবে 8 এবং সেটা বলা হচ্ছে যে চতুর্থ বিষয় সহ, চতুর্থ বিষয় ইনক্লুডেড। তাহলে এখানে আরেকটা আমরা ও লেভেল এ লেভেলের ক্ষেত্রে বা যারা কি বলা যায় যে অন্য সমমানে রয়েছেন তাদের ক্ষেত্রে কি বিষয় প্রযোজ্য সেটা আমরা একটু দেখি। জিসিই ও লেভেল
এবং পরীক্ষায় 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং 3টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে। অর্থাৎ ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি অনুবাদ করা হবে। অর্থাৎ তাদের প্রয়োজন হলে তাদের ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে এবং ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে তার অ্যাপ্লিকেশন আইডি ও মোবাইল নম্বর উল্লেখ সহ তার যে অ্যাপ্লিকেশনের যে একটা আইডি পাবেন সেই অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নম্বর উল্লেখ সহ 31/3 এত তারিখের মধ্যে অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যে অবশ্যই তারপরে হচ্ছে admission তারপরে @ru.ac.bd এর মাধ্যমে জানাতে হবে। অর্থাৎ এই ইমেইলে তাকে ইমেইল করতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার উল্লেখ করে যে তার প্রশ্নপত্র যেন অবশ্যই ইংরেজি ভার্সন হয়, সে বিষয়ে একটা নির্দেশনার কথা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলসে আসব। আমরা তাহলে আজকে একটু দেখব যে প্রিলিমিনারি অনলাইনে, অর্থাৎ আমরা আবার চলে যাই এই পৃষ্ঠায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন নোটিশ, আমরা অ্যাডমিশন নোটিশটা দেখেছি, অ্যাডমিশন রুটিনও আমরা দেখেছি। এখন আমরা প্রিলিমিনারি অ্যাডমিশন গাইডলাইনটা আমরা দেখব। আমরা একটু গাইডলাইনটা নিয়ে একটু কথা বলছি। গাইডলাইনটা আমরা একটু দেখতে চাই আজকে ডিটেইলস করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান বা স্নাতক ভর্তি পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষে এখানে বলছেন যে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি সহ সকল বিস্তারিত তথ্য admission.ru.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ এই ওয়েবসাইট কোনটা? এই ওয়েবসাইটে আমরা এটা পাবো। এবং এখানে এই যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন লগইন, এই প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন লগইনে আমরা ক্লিক করে আমরা এখানে পূরণ করব। তো এই অপশনে যাওয়ার আগে আমরা আরেকটু গাইডলাইনটা একটু ভালো করে দেখি। তাহলে আমরা এটা দেখলাম যে কোন সাইট প্রাথমিক আবেদন করা যাবে admission.ru.bd থেকে। যোগ্যতা যাচাই, প্রথমে আসি আমরা ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি সমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে এবং সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর যথাস্থানে ইনপুট দিতে হবে। আমরা একটু বিষয়টা একটু লক্ষ্য করি। আমরা যদি এই পৃষ্ঠার প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন লগইন বাটনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা একটা পেজ দেখব। এখানে আরেকটা পেজ প্রদর্শিত হবে। ওখানে আমরা ক্লিক করার পরে এই পেজটা আসবে। এই পেজে সব লেখা আছে যে মানবিক শাখা থেকে উত্তীর্ণ হলে কত জিপিএ থাকতে হবে, যেটা আমরা একটু আগে বললাম, এবং বাণিজ্য শাখা থেকে মোট জিপিএ থাকতে হবে 7.5, মানবিক শাখা থেকে 7 এবং বিজ্ঞান শাখা থেকে 8 পয়েন্ট পেতে হবে। এবং ও লেভেল এবং এ লেভেল যারা পাশ করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মোট 60টি বিষয়, 4টি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং 3টি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। এবং এই বিষয়টা নির্দেশনাটা আমরা দেখেছি। এবং আবেদনকারীকে যে ইউনিটে আবেদন, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি যে আবেদনকারীর ক্ষেত্রে যে ইউনিটে আবেদন করুক, একজন মানবিকের স্টুডেন্ট সে যদি বিজ্ঞান ইউনিটে আবেদন করেন, অর্থাৎ যে ইউনিটে আবেদন করুক না কেন, তার ক্ষেত্রে সে যে গ্রুপ থেকে পাশ করছেন, অর্থাৎ মানবিক শাখা থেকে পাশ করছেন, তাকে মানবিকের ওই হিসাবটা ক্যালকুলেশন করা হবে। একজন বাণিজ্যের স্টুডেন্ট যদি বিজ্ঞানের অ্যাপ্লাই করে তাহলে ওই বাণিজ্যের স্টুডেন্টের ওই বাণিজ্যের 7.5 জিপিএটাই হিসাব করা হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী যে ইউনিট থেকে শাখা থেকে পাশ করেছেন তাকে সেই শাখার হিসেবটা ধরা হবে। সেটা বলছেন যে সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিস্তারিত অ্যাডমিশন নোটিশে দ্রষ্টব্য, অ্যাডমিশন নোটিশে এটা উল্লেখ করবে। এবং এখানে বলছেন যে প্রতিটা ইউনিটে বিশেষ কোটা সহ
সর্বোচ্চ 45,000 আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। সেটা হচ্ছে প্রাথমিক আবেদনের মধ্য দিয়ে, অর্থাৎ প্রাথমিক আবেদনে যাচাই করে প্রতিটা ইউনিটে 45,000-এর মতো স্টুডেন্ট রাখবে। তার থেকে বেশি স্টুডেন্ট কিন্তু সেটা কিন্তু এইচএসসি ফলাফলের প্রেক্ষিতে, এবং তার থেকে বেশি স্টুডেন্ট রাখা হবে না। অর্থাৎ অনেকেই প্রাথমিক আবেদনে বাছাই করবে, তারপরে প্রাথমিক আবেদনে সিলেকশনে যদি তার রোল নাম্বারটা থাকে, সে যদি সিলেক্টেড হয়, তারপরে সে চূড়ান্ত আবেদনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পলাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এখানে 3টা ফোন নাম্বার দেওয়া আছে, 01703-89973। আর একটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে 10টা থেকে সকাল রাত 7টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। 01703-89974। আর একটা হচ্ছে 01797234567, এবং এখানে একটা ইমেল অ্যাড্রেসও আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন কি করব, স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন। স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি ইনফরমেশন দিতে হবে, এইচএসসি বোর্ড কোন বোর্ড সেটা দিতে হবে, এবং এইচএসসি পাসিং ইয়ার দিতে হবে, এসএসসির রোল নাম্বার দিতে হবে, এইচএসসির বোর্ড এবং এসএসসির পাশের ইয়ার সেটা দিতে হবে। এগুলো দেওয়ার পরে তারপরে এখানে এটাকে আমরা বলে থাকি ক্যাপসা, অর্থাৎ এই বক্সে যে লেখাটা দেখাবে সেই লেখাটাই আমাদের এখানে টাইপ করে দিতে হবে। আমি একটু টাইপ করে দেখি জাস্ট টেস্টিংয়ের জন্য। এখানে বলছে 9, তারপরে হচ্ছে এটি ক্যাপসলক দিয়ে ই, তারপরে হচ্ছে 2 এস, এটাও ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপসলক দিয়েই দিতে হবে। তারপরে হচ্ছে আই, এটা ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে এইচ। তাহলে এটা লিখে আমরা কি করব, এটা লিখে আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে আমরা এই ক্যাপসাটা কি জিনিস সেটা বুঝতে পেলাম। ক্যাপসাটা হচ্ছে, এবং ক্যাপসার ক্ষেত্রে এটাকে কোনটা লোয়ার কেস কোনটা আপার কেস, সেটা যদি সেটা ছোট হাতের হয় তাহলে সেটাকে লোয়ার কেস করব, আবার যদি যেটা বড় হাতের বা আমরা যেটাকে বলে থাকি যে ক্যাপিটাল লেটারে, সেটাকে আপার কেস করে লিখতে হবে। এবং এটা একসঙ্গে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, এটাকে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে বলছেন যে অক্ষর ও সংখ্যাগুলির মাঝে কোনো ফাঁকা নেই, সকল অক্ষরই আপার কেজে লেখা, সেটাই বলছে। সকল অক্ষরগুলো আপার কেজেই লেখা থাকবে, কোনোটা লোয়ার কেজে লেখা থাকবে না। এবং নিচের ছবিতে প্রদর্শিত ইংরেজি লেখাটি পাশের টেক্সট বক্সে হুবহু লিখুন, লিখে তারপরে এই তথ্য পূরণ করে আমরা সাবমিট করব। তারপরে আমাদের আরও অনেক তথ্য প্রদান করতে হবে। তাহলে আমরা আবার চলে যাই একটু সেই যোগ্যতা যাচাইয়ের। আমরা ছিলাম অনলাইনে প্রাথমিক আবেদন নির্দেশিকা ফর্মে যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে এসএসসি এইচএসসি সকল তথ্য, পরীক্ষার রোল নাম্বার, শিক্ষা বোর্ড, পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা এবং অক্ষর ক্যাপসা যথাস্থানে পুরো ইনপুট দিতে হবে, সেটা আমরা দেখে আসলাম। তারপরে বলা হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল ভোকেশনাল অথবা টেকনিক্যাল এইচবিএম বা ডিআইসি অর্থাৎ ডিপ্লোমা ইন কমার্স অথবা বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিলেক্ট করবে। যদি জেনারেল ডিভিশনের বাইরে থাকে কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে, তাহলে এই অপশনগুলো যার যেটা আছে সেটা সিলেক্ট করবে। এবং জিসিই যারা এ লেভেল ও লেভেল পড়ছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএফএ করছেন যারা, এর শিক্ষার্থীরা বোর্ডের স্থলে আদার্সটা সিলেক্ট করবে। আমরা একটু দেখি যে এখানে বোর্ডের স্থলে কি শিক্ষা বোর্ডের স্থলে কি আদার্স আছে। হ্যাঁ, আদার্স আছে। এখানে আদার্সে সিলেক্ট করে লিখবে যে জিইসি ও লেভেল, এটা সিলেক্ট করে সে লিখবে। এখানে একটা অপশন আছে, সেটা আমরা একটু চেক করে নিলাম। এরপরে সিলেক্ট করবে এবং তারপরে বলছে যে সকল তথ্য সঠিকভাবে পূরণ করলে সাবমিট বাটনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নাম্বার প্রদানের পেজ আসবে এবং কোনো আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেজে না পাওয়া গেলে, যদি কোনো কারণে তার রোল নাম্বার টাইপ করার পরে যদি সে তথ্য না পাওয়া যায় সঠিকভাবে, অর্থাৎ ঢাকা এসএসসি এবং এইচএসসি সেই ঢাকা শিক্ষা বোর্ডের সেই ডাটাবেজ থেকে যদি ইউনিভার্সিটি ডাটাবেজে ট্রান্সফার না হয়, কোনো ধরনের তথ্য প্রবলেম তৈরি হয়, তাহলে ওখানে কমপ্লেইন বক্সের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ
প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে পারবে এবং প্রদানকৃত তথ্য পর্যবেক্ষণ করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে, অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে যোগাযোগ করবে, সেই কথা বলছেন। তো প্রাথমিক আবেদন প্রক্রিয়া, মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন, এই মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বলছিলাম যে সাবমিট বাটনে ক্লিক করলে প্রার্থীকে অবশ্যই মোবাইল নম্বর প্রদানের একটা পেজ আসবে তখন। তারপরে হচ্ছে মোবাইল নম্বর প্রদান করবে। আমরা একটু এখানে দেখি, এখানে যদি আমরা সাবমিট বাটনে আমরা যদি এখানে ক্লিক করি সব ইনফরমেশন দিয়ে, তখন একটা মোবাইল নাম্বার প্রদান করতে হবে প্রার্থীকে, এবং সেই মোবাইল নাম্বারটা কি করতে হবে, অর্থাৎ ওই প্রার্থীর নিজের মোবাইল নম্বর অথবা তার বাবা মার কারো মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকে। এখানে কোনোরূপ ভুল করলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনোভাবে কোনো ধরনের দায় নিবে না। কাজেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে, এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ, কাজেই এখানে কোনোভাবে ভুল করা যাবে না। তো এখানে কি বলছেন সেটা আমরা একটু পড়ে দেখি। আবেদনের প্রক্রিয়ায় শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ অভিভাবক বলতে বাবা মা বা ভাই, তার নিজের গার্ডিয়ান্সের হতে হবে, অথবা প্রার্থী নিজের হতে পারবে। সেটা বলা হচ্ছে। প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে এবং মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন, এবং ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না, এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো দায় নেই, সেটা বলছেন। এরপরে বলছেন যে সঠিক মোবাইল নম্বর প্রদানের পরে সাবমিট বাটনে ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে 4 ডিজিটের একটি পিন নম্বর পাঠানো হবে এবং প্রাপ্ত পিন নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। অর্থাৎ মোবাইলে যে 4 ডিজিট নম্বর আসবে, এই নম্বরটা ওই সাবমিটে ক্লিক করার পরে একটা বক্স আসবে, ওখানে সেই বক্সে ওই নম্বর, ওয়েবসাইটের সেই অ্যাপ্লিকেশন বক্সে ওই নম্বরটা বসিয়ে সেখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে, এবং মোবাইল নম্বর ভুল হলে, যদি কোনো কারণে মোবাইল নম্বরটি ভুল হয়, তাহলে এডিট মোবাইল নম্বর একটা অপশন থাকবে, সেই লিঙ্কে গিয়ে নম্বরটি সংশোধন করে আবার 4 ডিজিট মোবাইল নম্বরে সে 4 ডিজিট বক্সে বসিয়ে ভেরিফাই করতে হবে। সেটা বলছে যে পিন ভেরিফাইয়ের কথা বলছেন। তারপরে বলছেন প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন। আমরা কিভাবে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে ইউনিট সিলেক্ট করব। তো মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষা তথ্য সহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহের তালিকা প্রদর্শিত হবে। অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের এই তালিকা প্রদর্শিত হবে, এবং সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে যে কোথাও কোনো তথ্য ভুল আছে কিনা, অর্থাৎ চূড়ান্তভাবে তথ্যগুলো আবার শো করবে। এবং আবেদনকারী যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে, এবং আবেদনযোগ্য কোনো ইউনিটে পরবর্তীতেও আবেদন করা যাবে। সেটা বলছে যে পরবর্তীতে আবেদন করা যাবে, কিন্তু আমি মনে করি শিক্ষার্থী বন্ধুদের যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে প্রতিটা বিভাগেই তাকে টিকচিহ্ন দিতে হবে। এবং এখানে যে 55 টাকার কথা বলা হচ্ছে, পরবর্তীতে 55 টাকা, অর্থাৎ 55 টাকায় সে সবগুলো ইউনিটেই আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদনের কথা আমি বলছি। তারপরে হচ্ছে ছবি আপলোড করব আমরা কিভাবে, অর্থাৎ একই ধাপে আবেদনকারীকে সদ্য তোলা একটি 300x400 পিক্সেল সাইজের স্পষ্ট, মানে পরিষ্কার যেন ছবিটা থাকে, কোনোরূপ ঝাপসা না হয়, অর্থাৎ স্টুডিও কোয়ালিটি, মানে যেটাকে বলা হচ্ছে স্পষ্ট রঙিন জেপিজি ফরম্যাট, অর্থাৎ পিকচারটা অবশ্যই জেপিজি ফরম্যাটের ছবি আপলোড করতে হবে, এবং ছবির ফাইল সাইজ কোনো মতেই 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। আমি এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও করব, কি করে একটা ছবিকে পিক্সেল 300x400 পিক্সেল করবে শিক্ষার্থীরা, এবং বেশি কিলোবাইট থাকলে সেটাকে কি করে 100 কিলোবাইটের মধ্যে নিয়ে আসবে, সেই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যাতে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আবেদন করবে যেসব শিক্ষার্থী বন্ধুরা, তাদের জন্য সুবিধা হয়। আর এটা আমি একটা জিনিস বলছি যে তোমাদের যাদের বাসায় মোবাইল আছে, তারা তো, যাদের কম্পিউটার নেই, তারা সাধারণত
তোমরা কোনো প্রফেশনাল কাউকে দিয়ে যদি যেসব জায়গায় অ্যাপ্লিকেশন করে দেয় দক্ষতার সাথে তোমরা নিজেরা না করে, কাজে এই জিনিসটা তো খুব সেন্সিটিভ, কাজেই তোমরা যদি এই বিষয়গুলো ভালো না বোঝো, তাহলে যারা ভালো না বুঝতে পারো, তাহলে যারা প্রফেশনালি কোনো কম্পিউটারের দোকান, যারা এটা প্রফেশনালি আবেদন করে দেয় তাদের কাছ থেকে আবেদন করাটাই ভালো, কারণ এখানে কোনো ভুল হয়ে গেলে সেটা তোমার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারো তোমরা। কাজেই এটা খুব সেন্সিটিভ, এটাকে খুব ভালোভাবে দেখা উচিত। আর যারা তোমরা এই কাজগুলো পারো তাদের জন্য, তারা নিজেরাই হয়তো পারবে, যারা তোমাদের ছবি পিকজেল করতে পারো বা কিলোবাইটের মধ্যে রাখতে পারো তাদের কথা বলছি। যদিও এই কাজগুলো এত বেশি কঠিন কাজ না, খুব সহজেই পারবে তোমরা চেষ্টা করলে। তারপরও আমি বলবো যে এক্সপার্ট কাউকে দিয়ে করাতে পারলেই তোমাদের জন্য বেটার হয়। এবং ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, বলছেন যে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবেন, খুব গাঢ় কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা, প্রকৃতি দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না, এবং স্কুল কলেজের ড্রেস পরিহিতা ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে, এই ছবিটাই সারা জীবন বিশ্ববিদ্যালয়ে যতদিন থাকবে ততদিন এই ছবিটা ব্যবহৃত হবে। কাজের ছবিটা খুব ইম্পর্ট্যান্ট। সফটওয়্যারের সাহায্যে কোনো প্রকার ইফেক্ট দেয়া ছবি গ্রহণযোগ্য হবে না। আমরা যেমন বিউটি এই অপশন সিলেক্ট করে ছবিটাকে একটু ফর্সা করি বা একটু ছবিটাকে লাইট করি, সে ধরনের কোনো ধরনের বিউটি ইফেক্ট ব্যবহার করা যাবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোনো সংশোধন করা যাবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোনো সংশোধন করা যাবে না। কাজেই এখানে ছবিটা দেওয়ার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ এবং খুব মানে ভালোভাবেই এটাকে সাবমিট করতে হবে। কোটার তথ্য প্রদান, কোটা সংক্রান্ত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এখানে যে ইনফরমেশনগুলো দেয়া আছে, সঠিকভাবে ছবি আপলোড করার পরে আবেদনকারীকে তার লক্ষ্যস্থিত যে কোটা বা ইস্পিত যে কোটা আমরা যেটাকে বলি, কোটাসমূহ সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে, যেমন ফ্রিডম ফাইটারের যে কোটার কথা বলা হচ্ছে, সেই কোটা সিলেক্ট করতে হবে ছবি আপলোডের পরে। এবং ফ্রিডম ফাইটারের আবেদন কোটার ক্ষেত্রে আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন, অর্থাৎ সে কি ফ্রিডম ফাইটারের পুত্রকন্যা না নাতি নাতনি, এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি, সর্বোচ্চ 2 মেগাবাইট স্ক্যান কপি, প্রতিটা সর্বোচ্চ 2 মেগাবাইট একটি মাত্র জেপিজি অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফ্রিডম ফাইটারে যদি কেউ কোটায় যদি কেউ আবেদন করতে চায়, অর্থাৎ ফ্রিডম ফাইটারের সন্তান অথবা নাতি নাতনিরা, তাহলে বলছেন যে এই অপশনটার পাশে টিকচিহ্ন দিয়ে এবং তার যে প্রুফ যেসব কাগজপত্র আছে সেগুলো স্ক্যান কপি, অর্থাৎ মুক্তিযোদ্ধারদের সেই সার্টিফিকেট বা এই সংক্রান্ত প্রুফ এবং প্রার্থীর সাথে তার সম্পর্কের প্রমাণের কাগজপত্র দিয়ে এখানে স্ক্যান করে সাবমিট করতে হবে, সেটার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় জন্ম সনদ, বলছেন যে প্রার্থীর সাথে সম্পর্ক প্রমাণের প্রয়োজনীয় জন্ম সনদ পত্রসমূহের একটি ফাইল এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে। ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটায় সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে। অর্থাৎ কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যদি উপস্থাপনে ব্যর্থ হয় তাহলে তার ভর্তি বাতিল হবে, সেই কথা বলছেন। কাজেই এটা খুব যাচাই বাছাই করে সাবধানে দিতে হবে। এবং এরপরে বলা হচ্ছে যে আবেদনের তথ্য প্রদানের সম্পন্নকরণ, অর্থাৎ প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পরে নেক্সট বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীকে তথ্যাবলী প্রদর্শিত হবে। এবং কোনো প্রকার ভুল থাকলে ব্যাক একটা বাটন থাকবে, সেই ব্যাক বাটনে যেয়ে আবার সেটাকে ভুল সংশোধন করা যাবে। এবং সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক দিলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদানে সম্পন্ন হবে এবং একটি স্লিপ পাওয়া যাবে। উক্ত স্লিপে অ্যাপ্লিকেশন আইডি থাকবে প্রার্থীর এবং বিল নাম্বার থাকবে এবং ফি এর পরিমাণ 55 টাকায় মুদ্রিত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমাদের মনে হতে পারে 55 টাকায় খরচ করলে কি 3টা ইউনিটেই প্রাথমিক আবেদন করা যাবে? হ্যাঁ, 55 টাকা খরচ করলে 3টি ইউনিটই তুমি টিকচিহ্ন দিয়ে 3টে ইউনিটই সিলেক্ট করে দিতে পারবে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে।
এবং স্লিপটি নিচের দিকে অবস্থিত ডাউনলোড পে স্লিপ বাটনে, স্লিপটির নিচের দিকে একটা বাটন থাকবে, নিচের দিকে অবস্থিত ডাউনলোড পে স্লিপ বাটনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট, আমরা এই স্লিপটিকে তুমি প্রিন্ট করতে পারবে বা সংরক্ষণ বা সেভ করা যাবে। এই স্লিপে প্রদত্ত তথ্য তোমরা অবশ্যই সবাই এটাকে প্রিন্ট করে বা সংরক্ষণ করে রাখবে, কারণ এটা পরবর্তীতে তোমার বিল পেয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে এবং ওকে বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রাপ্ত বিল নাম্বার ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করা হবে এবং রকেটের মাধ্যমে বোধহয় এখানে বিল পে করতে হবে, অ্যাপ্লিকেশনের বিল। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু দেখি। সেটা এখানে আবার বলা হচ্ছে যে প্রাথমিক আবেদনের কারীকে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটা ইউনিটের জন্য অনধিক 45,000 আবেদনকারী নির্বাচন করা হবে। সেটা একটু আগে আমরা এটা আলোচনা করেছি এবং নির্বাচিত প্রার্থীকে 23 তারিখের পর নির্দিষ্ট সময়ে পরবর্তীতে উল্লেখ করা হবে। এর মাধ্যমে admission.ru.ac.bd এর মাধ্যমে তার মূল চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অর্থাৎ তারা যদি প্রাথমিক আবেদনে টিকে যায় তাহলে সে 23 তারিখের পরে, আমরা প্রথম দিকেই দেখতে পেয়েছিলাম যে, অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 23 তারিখ থেকে চূড়ান্ত সে আবেদন করতে পারবে। 23 তারিখ দুপুর 12টা থেকে 31 তারিখ, 3 তারিখ অর্থাৎ মার্চের 23 তারিখ থেকে মার্চের 31 তারিখের মধ্যে সে চূড়ান্ত আবেদন করতে পারবে। সেই কথাটা এখানে বলা হচ্ছিল। হ্যাঁ, সে কথাটা এখানে বলা হচ্ছে, আবেদন করতে পারবে। ফি প্রদান পদ্ধতি ও প্রাথমিক আবেদন নিশ্চিতকরণ, এখানে বলছেন যে স্লিপে প্রদত্ত বিল নাম্বার ব্যবহার করে রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি সার্ভিস চার্জ 55 টাকা নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতীত আবেদন সম্পন্ন হবে না। এখানে তোমাদের একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা যখন SMS পাঠাই আবেদনের জন্য তখন হয়তো এক্সট্রা একটা বিল কাটতে পারে, যে কারণেই তোমরা 55 টাকা হলে তোমরা হয়তো 60 টাকার মতো ভরে নিবে, হয়তো একটা দুটো SMS এর জন্য হয়তো এখানে টাকা কাটতে পারে। কাজেই হচ্ছে তোমরা 60 টাকা ভরে নিলে তাহলে তোমাদের এই SMS এর সমস্যা হবে না আশা করছি। তাহলে কি হচ্ছে, স্টেপ 1-এ বলা হচ্ছে রকেটের মাধ্যমে কিভাবে আমরা ফি প্রদান করব। ডায়াল করতে হবে *322# সে, তারপরে হচ্ছে স্টেপ 2-তে আসবে বিল পে, 1 নম্বরে থাকবে বিল পে অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে স্টেপ 3-তে আদার্স অপশনটি সিলেক্ট করতে হবে। স্টেপ 4-এ এন্টার পেয়ার মোবাইল নাম্বার, অর্থাৎ প্রার্থীর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে স্টেপ 5-এ আদার্স অপশনটি সিলেক্ট করতে হবে এবং স্টেপ 6-এ বলা হচ্ছে যে ইন্টার বিলের আইডি, অর্থাৎ এখন প্রার্থীকে আবেদন করার পরে যে বিলের আইডি দিয়েছে সেই বিলের আইডি এর স্থলে 377 টাইপ করতে হবে ইন্টার বিলের আইডির স্থলে, এবং ইন্টার বিল নাম্বার এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত, অর্থাৎ প্রার্থীর যে স্লিপে প্রদত্ত বিল নাম্বার ছিল সেই বিল নাম্বারটি প্রদান করতে হবে। তারপরে অর্থাৎ বিলের আইডি 377 টাইপ করার পরে বিল নাম্বারটা প্রদান করতে হবে। তারপরে ইন্টার অ্যামাউন্টের স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি, অর্থাৎ স্লিপে যে ফিটা শো করবে সেই ফিটার পরিমাণ দিতে হবে, অর্থাৎ ফি এখানে তো দেয়াই আছে 55 টাকা, তার পরিমাণ দিতে হবে। এবং ইন্টার পিন এর স্থলে কাস্টমারের রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে, অর্থাৎ আমি যদি আমার নিজের রকেট অ্যাকাউন্ট থেকে পাঠাই তাহলে আমার 4 ডিজিটের যে পিন আছে রকেটে সেই পিন নাম্বারটা দিতে হবে, অথবা আমি যদি কারো হেল্প নেই, কোনো ধরনের রকেট এজেন্টের মাধ্যমে পাঠাই তাহলে সে তার পিন নাম্বারটা না দিলে টাকাটা সেন্ড হবে না, সেটার কথা বলছেন। এবং পেমেন্ট কনফার্মেশন SMS আসবে এবং এই SMS থেকে ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডিটা SMS করে পাঠাবে এবং সেই ট্রানজ্যাকশন আইডি আমরা আলাদা কোনো খাতায় লিখে রাখবো অথবা সেভ করে রাখবো। এবং ফি প্রদান পরবর্তী 48 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনের তথ্য ওয়েবসাইটে আপডেট হবে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডাটাবেজে রয়েছেন অ্যাপ্লিকেশন ডাটাবেজ, সেই ডাটাবেজে আপডেট করা হবে 48 ঘন্টার মধ্যে। তারপরে বলছেন যে বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি, অর্থাৎ যারা জেনারেল লাইনের বাহিরে পড়াশোনা করছেন, ও লেভেল, এ লেভেল বা ভকেশন, তাদের জন্য কি নির্দেশনা রয়েছে সেটা আমরা একটু দেখব।
জিসিই অর্থাৎ এ লেভেল ও লেভেল ও ভিএফ এর আবেদনকারীদের ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বোর্ডের স্থলে আদার্স জিসিই এ লেভেল বিএফএ সিলেক্ট করতে হবে এবং সহ এইচএসসি ও এসএসসি এর সমমানের পরীক্ষায় মার্কশিটের স্ক্যান কপি, অর্থাৎ তারা তো এসএসসি এইচএসসি দেয়নি, তারা যে ও লেভেল এ লেভেল পাস করেছে সেই পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি প্রতিটির সাইজ অনূর্ধ্ব 1 মেগাবাইটের আপলোড করতে হবে, অর্থাৎ 1 মেগাবাইটের নিচে হতে হবে প্রতিটির সাইজ। আর এই স্ক্যান কপিগুলোর সাইজ কী করে আমরা 1 মেগাবাইটের ছোট থেকে ছোট করব সেই প্রক্রিয়া নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তারপরে হচ্ছে পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে আবেদনকারীকে প্রদত্ত মোবাইল ফোনে আবেদনের যোগ্যতার বিষয়টি অবহিত করা হবে, অর্থাৎ সে আসলে আবেদন করতে পারবে কিনা, তার সমমান ঠিক আছে কিনা সেটা যাচাই করার ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে ওই আবেদনকারীকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে সেটা বলছেন। এরপরে আবেদনকারীকে উপরে বর্ণিত 1 ও 3 নং পদ্ধতি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। 1 ও 3 নং পদ্ধতি হচ্ছে এই যে 1 নং পদ্ধতির কথা আমরা বলছিলাম, যেটা যোগ্যতা যাচাই, তারপর প্রাথমিক আবেদন প্রক্রিয়া, এবং হচ্ছে 3 নম্বর হচ্ছে ফি প্রদান এবং প্রাথমিক আবেদন নিশ্চিতকরণ। তাহলে এখানে বলছেন যে 1 ও 3 নং 1 হতে 3 নং অর্থাৎ 1, 2, 3 নং পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। তাহলে যারা ও লেভেল অথবা বিএফএ পাস করছেন তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা কাজ করতে হবে, তাদের আগে যোগ্যতা যাচাই করার মেসেজ আসবে, তারপরেই তারা আবেদন করতে পারবে সেটা বলা হচ্ছে। এবং ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য RU_admission@ru.ac.bd এই ইমেইল করা যাবে যে কোনো তথ্যের জন্য, এবং হেল্পলাইন লাইনের নম্বরও রয়েছেন এখানে, যে একটু আগে আমি হেল্পলাইনের নম্বরগুলো পড়েছিলাম। এবং এখানে বলছেন যে 7 তারিখ থেকে 18 তারিখ মার্চে তারিখের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে। এখানে একজনের তথ্য দেখতে পাচ্ছি যে প্রফেসর মোহাম্মদ আবুল ইসলাম, পরিচালক আইসিটি সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। তাহলে আমরা আজকে প্রধানত যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে স্নাতক প্রথম বর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ভর্তি বিজ্ঞপ্তির অনলাইনে প্রাথমিক আবেদনের নির্দেশনার প্রধান বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম। এবারে তাহলে তোমাদের যে বিষয়টুকু একটু গুরুত্বপূর্ণ বিষয় বলার সেটা হচ্ছে, আমরা আবার একটু পেজটায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছিলাম যে কন্ডিশন, আমরা একটা অপশন বাকি আছে আমাদের, কন্ডিশন ফর ডিফারেন্ট ইউনিটস, ডিপার্টমেন্টস অ্যান্ড ইনস্টিটিউট, এবং এই বিষয়টা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাংলা বিভাগে কতগুলো আসন রয়েছেন এবং কিভাবে কত পার্সেন্ট আসন কিভাবে কোন কোয়ালিটি থাকলে সেখানে শিক্ষার্থীরা এই আসন পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত আমরা এটা নিয়ে আমরা একটা ভিডিও করব। এবং আমরা যে অ্যাডমিশন নোটিশটা দেখেছি, নোটিশটাও নিয়েও আরও অনেক তথ্য রয়েছে, বি ইউনিটে কী কী বিষয় রয়েছে সেটা নিয়েও আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করতে চাই। তাহলে আমরা মোটামুটিভাবে প্রধান বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করা সম্পন্ন হয়েছে। এবং এখানে আমরা একটু চলে যাই, যেমন তোমরা যখন কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো তখন তোমাদের যেটা বলার যে এইখানে তোমরা এই ভিডিওটা দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তির ভিডিওটা, এটাও এই চ্যানেলেরই, ইজি লার্নিং টিউটোরিয়ালস এই চ্যানেলের, এবং এই চ্যানেলের এবং সেক্ষেত্রে তুমি কিভাবে ভিডিওটা দেখা অবস্থায় কিভাবে তুমি মূল চ্যানেলে যাবে, তুমি এই যে ইজি লার্নিং টিউটোরিয়ালস এই অপশনে ক্লিক করার পরে আমরা মূল চ্যানেলে আমরা চলে আসব। এবং সেই মূল চ্যানেলে আসার পরে তোমরা হয়তো হোমের এই অপশনটা তোমরা দেখতে পাবে যে হোমে কী কী আছে। সেক্ষেত্রে হয়তো তুমি অ্যাডমিশনের ভিডিওটা অনেক ভিডিওর মধ্য থেকে তোমাকে খুঁজে পেতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে কি করবে, তোমরা এই চ্যানেলে আসার পরে সেখান থেকে প্লে লিস্ট এই অপশনটা ক্লিক করবে। অর্থাৎ এখানে হচ্ছে প্রথমে হচ্ছে হোম বাটন, তারপরে হচ্ছে ভিডিওতে এই চ্যানেলে আপলোডকৃত সবগুলো ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এতগুলো ভিডিওর মধ্যে তোমাকে খুঁজে পেতে অসুবিধা হতে পারে, সেজন্য তুমি কি করবে, প্রথমেই প্লে লিস্টে ক্লিক করবে। এবং প্লে লিস্টে ক্লিক করার পরে আমরা এখানে একটা অ্যালবাম দেখতে পাচ্ছি, অ্যালবামটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন।
এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে প্লেলিস্ট অথবা যে অ্যালবাম ইউটিউবে, এর ভেতরেই তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, সবগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের এডমিশন সংক্রান্ত সর্বশেষ লেটেস্ট তথ্য এবং নির্ভরযোগ্য তথ্য তোমরা পাবে। এই জন্য তোমরা এডমিশন এই চ্যানেলে আসবে, চ্যানেলে আসার পরে প্লে লিস্টে ক্লিক করবে, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশনের এই অ্যালবামের মধ্যে সবগুলো ভিডিও পাবে এবং এইচএসসি শ্রেণীর বাংলাদেশের বিখ্যাত সব ভালো ভালো শিক্ষকের লেকচারগুলো এই চ্যানেলে শেয়ার করা আছে। তোমরা এই চ্যানেলে এসে তোমাদের যদি ছোট ভাই বোন থাকে এইচএসসি পড়ছেন, তারাও এই চ্যানেল থেকে তথ্য নিয়ে বা এই বিখ্যাত সব শিক্ষকের লেকচার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে খুব বিখ্যাত সব শিক্ষকদের লেকচার বা অ্যালবামগুলো এই চ্যানেলে শেয়ার করা রয়েছেন। তো আজকে এতটুকুই। আমরা খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে, আরও ভিডিও, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও বিস্তারিত ভিডিও করে এই চ্যানেলে প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের ভালোভাবে প্রস্তুতি নাও, যেন তোমরা তোমাদের লক্ষ্য সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেন একজন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারো। এতটুকুই এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।